এত রাতে এখানে কি করিস ফারাবি? কণ্ঠটা প্রথমে চিনতে অসুবিধা হলো ওর। তবে পেছন ফিরে মানুষটিকে দেখে চোখ দুখানা বড় বড় হয়ে গেছে। কালো রঙের হুডি জড়িয়ে আছে ফারহান। বিগত 2 বছরে বাসা ফিরেছে, অথচ আজ কোথা থেকে উদয় হলো এই ভয়ঙ্কর মানব। ভাবনার মাঝেই কিছুটা কাছে চলে এসেছে ফারহান। ফারাবির শরীর ঠান্ডা হয়ে গেছে আতঙ্কিত হয়ে। ভয়ে গলা দিয়ে টু শব্দ অব্দি বের হচ্ছে না। কথা বলছিস না কেন? রাতে একা একা গার্ডেনে কি করছিস তুই? আপনি কখন এলেন ফারহান ভাই? বিকেলে এসেছি। বিকেলে কই? আমি তো দেখিনি। রিফাতকে সাথে নিয়ে বের হয়েছিলাম, তাই হয়তো দেখিসনি। ও আচ্ছা। বলি না তো এখানে কি করছিস তুই? না মানে এমনি এমনি এসেছিলাম হাওয়া খেতে। আমি যাচ্ছি এখন। দ্রুত গতিতে প্রস্থান করলো ফারাবি। ফারহান সেদিকে তাকিয়ে থেকে হতাশা হলো। মেয়েটি সত্যি তাকে ভালোবাসতো না আর। চোখের কোণে কিঞ্চিত পরিমাণ পানি জমেছে। এতটা অসহায় কখনোই অনুভব হয়নি তার যতটা হয় ফারাবির করা প্রত্যাখ্যানে। জন্মদিনের সকলের শুভেচ্ছা পেয়ে আনন্দিত হলেও প্রিয় মানুষটির প্রতি রাগ হয়েছে খুব। একা ঘরে বসেই কেঁদেছে মেয়েটি। কেন আসেনি সেই মানুষটি? কিছুক্ষণ বাদেই ফোনটা বেজে উঠল। ঘড়ির কাঁটা বলে দেয় রাত 1টা বাজে। হোম রেখে কল রিসিভ করলো ফারাবি। কোনো প্রকার হাই হ্যালো না বলে কণ্ঠে একরাশ অভিমান ঠেলে দিয়ে অভিযোগ শুরু করলো। কেন আসোনি তুমি? এমন তো কথা ছিল না। তাহলে কেন মিথ্যে বললে আমাকে? এত এত প্রেমাক্তি সব কি মিথ্যে তবে? বাহ, এই তোমার ভালোবাসা! বিগত বছর খানেক ধরে পাগলের মতো ঘুরে চলেছি তোমার পেছনে। একবার জানতে চেয়েছি কেমন দেখতে তুমি? একবার বলেছি তোমার বাহ্যিক সৌন্দর্যকে আমি ভালোবাসি? এত এত প্রেম নিবেদনের পরেও কেন এত অবহেলা? বলো, কেন এমন করছো তুমি? এত অভিমান করেছো জান পাখি? মেয়েটার হৃদয় কেঁপে উঠল। ওপাশে থাকা ব্যক্তিটির কণ্ঠ বারবারই এক ঘুরে নিয়ে যায় ওকে। তবে আজ যেন অভিমান একটু বেশি চেপেছে, তাই কোনো প্রকার প্রতিক্রিয়া করলো না সে। জান পাখি, এত ভালোবাসা কি উচিত হয়েছে তোমার? যদি ফাঁকি দিয়ে চলে যাই? রামিন, তুমি এমন করছো কেন? একটা সত্যি বলবো তোমায়? আমার ভয় করছে রামিন। তোমাকে আমি খুব ভালোবাসি। ভুলে যাও মেয়ে, আমি তোমাকে ভালোবাসি না। হাওয়া মাওয়া করে কেঁদে উঠল ফরাবি। ওপাশে থাকা ব্যক্তিটি পর্যন্ত বেগে হাসতে শুরু করেছে। ফরাবির ব্যথাগুলো যেন অনুভব হচ্ছে না। কয়েক সেকেন্ড পর ওপাশ থেকে তীক্ষ্ণ একটি কণ্ঠ কানে এলো। মজা করছিলাম বোকামে। এই মুহূর্তে গার্ডেনে দেখতে চাই জান। এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল ফারাবি। ভয় ডর সবকিছু থমকে গেছে তার। রামিনকে ছাড়া বাঁচতে পারবে না ও। বড্ড ভালোবাসে ছেলেটাকে। গার্ডেনে এসে একটি অবয়ব দৃশ্যমান হলো। হাতে এক গুচ্ছ গোলাপ। আধারে আর স্টেডিয়ামের মিশেলে আলোতে রং ঠাল হলো না। আর একটু কাছে যেতেই বুঝতে পারলো সেইগুলো কালো গোলাপ। ফারাবি পা কাঁপছে। এই বুঝি তার সেই পুরুষ, যেই না ডাকতে যাবে ঠিক দেখিনি পেছন থেকে একটি হাত ওকে আঁকড়ে নিল। ঝটকা মেরে সরে যেতে চাইলেও পারলো না সে। তবে কণ্ঠ স্বর শুনে কেঁপে উঠল মন। আর মনেই বলে উঠল, ফারহান ভাই, ভয় পেলি খুব? আপনি এখানে কি করছেন? ছেড়ে দিলে উড়ে যাবি জান। বিস্ফোরিত নয়ন মেলে তাকায় ফারাবি। ফারহানের অধরে তাচ্ছিল্য মাখা হাসি। হো হো করে হেসে উঠল সে। ফারাবি তাৎক্ষণিক সামনে তাকালো। কালো গোলাপের গুচ্ছ পড়ে আছে মাটিতে। আর সেই মানুষটি চলে যাচ্ছে গুটি গুটি পায়। কি হলো জানা নেই, তবে ফারহানকে ধাক্কা মেরে প্রাণ পড়ে ছুট লাগালো ফারাবি। ফারহানের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চোখটা কেমন বিচলিত। মেয়েটা ছুটে চলেছে নিকষি এক ছায়ার পিছনে, যা কেবলই ভ্রম। কাঁদতে কাঁদতে পিচ ঢালা রাস্তায় বসে পড়েছে ফারাবি। পা দুটো ছড়িয়ে বিলাপ শুরু করেছে। একটু আগে সেই মানুষটি চলে গেছে বাতাসের গতিতে। এক পলক দেখার সৌভাগ্য হলো না। ফারহান এসে যোগ দিল ওর পাশে। মেয়েটি কাঁদছে, সেটা যেন খুব উপভোগ করছে সে। টিস্যু পেপার এগিয়ে দিয়ে বলল, কাঁদলে ভালো লাগে না জান? আর ছাড়ুন আমায়। আর একবার এই নামে সম্বোধন করবেন না আপনি। কেন প্রেমে পড়ে যাবি? সরে যান তো, ভালো লাগছে না আমার। কয় মাসের রিলেশন? আপনাকে বলবো কেন? তাও ঠিক। যাই হোক, আমি কিন্তু শুনেছি তোর সে মানব তোকে তেমন একটা ভালোবাসে না, যাকে ছোট সহজ বাংলায় বলে আলগা পিরিত। বসা থেকে উঠে দাঁড়ায় ফারাবি। চোখ মুছে প্রতিবাদী কণ্ঠে বলল, আপনি আমাকে অপমান করছেন। একদমই নয়। তোকে অপমান করে কি লাভ আমার বলতো? আপনি ওকে কিছু বলছেন তাই না? সেই কারণেই চলে গেছে ও। চোখ ছোট করে তাকালো ফারহান। মেয়েটির মাথায় বুদ্ধি জ্ঞান লোপ পেয়েছে বোধহয়। বাতাসের গতি বেড়ে গেছে। আকাশটা বারবার জেগে উঠেছে। সেদিকে তাকিয়ে ফারহান বলল, এখানে থাকা উচিত নয় এখন। চল আমার সাথে। যাব না আমি।
ছ্যাঁকা খেয়ে এই অবস্থা। হারুন আমায়। মেয়েটির সাহস দেখে অবাক হলো ফারহান, তবে ভেতরটা একদিক থেকে শান্ত স্থির। সে একাই কিছু দূর এগিয়ে গেল। ফারাবি ঠায় দাঁড়িয়ে, তখনই হাতে থাকা ফোনটা বেজে উঠল। রামিন কল করেছে। আই এম সরি রামিন, বিশ্বাস করো ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে আমাকে নিশ্চয়ই উল্টোপাল্টা বলেছে। বিশ্বাস করো তাকে আমি ভালোবাসি না। তো কাকে ভালোবাসিস জান? ফারহানের কণ্ঠ শুনে চমকে গেল মেয়েটি। এটা নিশ্চিত ভ্রম তার। নিজেকে ধাতস্থ করতে আবার বলল, আমি সত্যিই বলছি ওনাকে আমি ভালোবাসি না। ফারাবি শুধু তোমার। তাহলে কাছে আসতে দিলি না কেন জান? নিজের উপর চরম রাগ হলো এবার। মাথা চেপে ধরে বলল, আমার কণ্ঠ ফারহান ভাইয়ের মতো লাগছে কেন? আর তুই করে বলছোই বা কেন? ওপাশ থেকে একটি দীর্ঘশ্বাস শোনা গেল। তবে সে শ্বাস এতটাই তাজা যে নিজ ঘাড়ে অনুভব হলো সেটা। সার্বাঙ্গে অদ্ভুত শিহরণ জেগে উঠেছে। কাঁপছে মেয়েটা। পেছন দিকে তাকাতেই ফোন হাতে ফারহানকে দেখলো। ঠোঁট কামড়ে আসছে ফারহান। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না ফারাবি। মেয়েটি মুরগি বাচ্চার মতো লাফায় শুধু। তেমনি ভাব হতেই হাত চেপে ধরলো ফারহান। কল কেটে দিয়ে বলল, বোকা পাখি। ছাড়ুন আমাকে। আপনি আপনি কি করে? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি নিশ্চয়ই আমাকে বোকা বানাচ্ছেন। একদম ঠিক সুইটার, তোকে বোকা বানিয়েছিলাম আরো 2 বছর পূর্বে, যখন তোর স্ট্যাটাস বলে দিচ্ছিল ফারহানের বিরুদ্ধে গিয়ে ডানা ঝাপটা দিচ্ছিস তুই। মিতির মাথায় হাত। সব কেমন অবিন্যস্ত। ক্রু হাসতে শুরু করেছে ফারহান। এই নির্দয় হাসিকে বেশ ভয় পাচ্ছে ফারাবি। প্রচন্ড ভয়। চোখ দুটো ঝাপসা হতে শুরু করেছে। মেয়েটির মুখের দিকে ঝুঁকে হালকা করে ফু দিতেই নিঃশেষ হয়ে গেল সুরিন। এতক্ষণ পরে স্বস্তির শ্বাস ফেলল ফারহান। আসলেই বড্ড বোকা মেয়েটি। ফারহানের বোকা পাখি। আমি কি স্বপ্নে আছি? না, তাহলে আপনি অভিনবর বুকে আছেন অভিমানিনী। আপনার স্বপ্ন পুরুষের বুকে। সত্যি বলছেন আপনি? আপনার ভালোবাসার মতোই সত্যি ছিল। মেয়েটি আদো আদো বলিতে যা তা বলে যাচ্ছে। অভিনব কপালে বিদু বিদু ঘাম জমেছে। এত গাঁটপাট করে জিলকে নিয়ে আসা অসাধ্য বিষয় ছিল বটে। মেয়েটিকে নিয়ে খুব সাবধানে দেওয়াল টপকিয়েছিল সে। আদো ঘুমে আচ্ছন্ন আছে জিল। রগ্ন মুখে অধর ছোঁয়ালো অভিনব। কোনো পরিবর্তন হলো না মেয়েটির অন্তরে। তবে সজাগ থাকলে নির্ঘাত কিছু একটা করে বসতো। গাড়িতে হেলান দিয়েছিল ফারহান। অভিনবকে দেখে বুক ভরে শ্বাস নিল। ঘন্টা খানেক ধরে অপেক্ষা করছিল সে। অজানা ভয় বুক কাঁপছিল কেমন। এই বুঝি ঝিলিকে নিয়ে আসতে গিয়ে ধরা পড়ে গেছে অভিনব। প্রসন্ন হাসছে অভিনব। তোমার প্রতি আমার ভরসা ভালোবাসা সবকিছু বেড়ে যাচ্ছে ফারহান। বিষয়টা উল্টো হওয়া উচিত অভিনব ভাই। আমি বরং কৃতার্থ তোমার মতো অভিজ্ঞ মানুষের সান্নিধ্য পেয়ে। চলো যাই, না হলে তোমার প্রেয়সী শোকে আহত হয়ে যাবে। হওয়া উচিত। বড্ড বেশি পাকনামি করেছে সে। আহ, ছোট মানুষ, আসো তো একবার। গাড়ির কাছে আসতেই ফারাবির বলি শুরু। নিশ্চয়ই আপনারা দুজন আমাদেরকে পাচারের প্ল্যান করেছেন। দেখি তো এটা আবার কোন মেয়ে? ঝিলকে দেখিয়ে ফারাবির রন্তে রন্তে আতঙ্ক ছড়িয়ে গেল। ফারহানের গায়ে আঘাত করে বলল, আমি বুঝেছি এখন সবটা আপনাদের প্ল্যান। এই আপুটাকে আপনি প্রেম জালে ফাঁসিয়েছেন, এখন আবার আমার মতো একেও প্রচার করে দিলেন। আর একটা কথা বললে মেরে দাঁত ফেলে দেবো বেয়াদব। আমি আপনাদের নামে নালিশ করব। সব বাজে ধান্দা করছেন। আর অভিনব, আপনি একজন মুখোশধারী পাচারকারী। ট্রাভেলসের নামে নিয়ে এসব আকাজ করে বেড়ান। বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী। তা কি করে বুঝলে ছোট বোন? আমাকে ছোট বোন বলবেন না। দেখুন আপনারা দুজনেই বাজে। অভিনব মুখ টিপে হাসলো। ফারহান টেনে নামিয়ে নিল মেয়েটিকে। নিজে ড্রাইভ করতে লাগলো। আর অভিনব ঝিলকে পেছনে বসিয়ে দিল। এদিকে ওর পাশে বসে ফারাবি ওদের দুজনের 14 গোষ্ঠী উদ্ধার করে চলছে। মেয়েটা যেন এখনো কিছুই বুঝতে পারেনি। এলো চুলে হাত গুলিয়ে দিল অভিনব। কি নিষ্পাপ মেয়েটির মুখ। পরম আবেশে ঘুমিয়ে আছে অভিনবের বুকে। বুকে ফুটে আছে উজ্জ্বলিত হাসি। স্নিগ্ধ মুখে হালকা করে হাত বুলিয়ে দিল। বিরক্তিতে কুচকি নিল মুখ। ঠিক করে হেসে উঠল অভিনব। ধীরে ধীরে মেয়েটির কানের কাছে মুখ নিয়ে বলল, বসন্ত এসে গেছে। ওইমানি আপনি ফুটে উঠুন আপনার মন বাগানে। টকটকে গাঢ় লাল রঙে আমি এলোমেলো হতে চাই। একবার না হয় 1000 বার। পুরো পৃথিবীর গায়ে লেপ্টে দিতে চাই বসন্তের লাল রং। প্যাচ প্যাচ করে কাটতে কাটতে ফারহানের বুকে লেপটে গেল ফারাবি। ছেলেটা এমন সব কাণ্ড করবে জানলে নিশ্চয়ই পচা ডোবাতে পা ফেলতো না সে। তবে এখন এই অনুভূতিকে কি করবে? রিল্যাক্স চান, এমন করলে আমি কিন্তু খুব রেগে যাব। রেগে তো যাওয়ার কথা আমার।
সেটা ঠিক, তবে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল। সেই কারণেই ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস চেঞ্জ করে জমিয়ে প্রেম করেছি। আচ্ছা বলো তো, ওই ছদ্মবেশী রাবিনের থেকে ফারহানের ভয়েস কি খুব খারাপ? কিন্তু আমি এখন কি করব? আবারও গলা ছেড়ে কাঁদতে লাগলো ফারাবি। মেয়েটির গালে স্পর্শ করে বলল ফারহান, আমাকে ভালোবাসবি স্টুপিড? আমি কি ছেলে হিসেবে খারাপ নাকি? একটা জীবন কাটাতে পারবি না তোর ভাষ্যমতে এই বদলোকটার সাথে? কিন্তু কোনো কিন্তু নাই জান। দেখি তো এবার আমার প্রেয়সীকে। ফারহানের মাঝে বিশেষ পরিবর্তন লক্ষ্য করলো ফারাবি। লোকটা কি আদৌ সেই বদমেজাজি ফারহান? কেন যেন আলাদা শান্তি পাচ্ছে ওর মন। এই মানুষটির মাঝে খারাপ কোনো গুণ লক্ষ্য হলো না, তবে এখন লজ্জা লাগছে ওর। দীর্ঘ 1 বছর ধরে কিনা এই লোকটাকে প্রেম সংলাপ শুনিয়েছে। ইস, কি বিস্ময়কর পরিস্থিতি। কান ধরে উঠবস করছে অভিনব। ছেলেটার এমন কাণ্ডে মনে মনে না হেসে পারছে না যে, তবে মুখের অভিব্যক্তি তো হাসির লেশ মাত্র নেই। এবার ক্লান্ত হয়ে বসলো অভিনব। গনে গনে 509 বার উদ্বস করেছে সে, তবে তার অভিমান গলেনি আইসক্রিম হয়ে। ঝিল তাড়া দিয়ে বলল, এইটুকু ভালোবাসা নিয়ে আমাকে খিদমান করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে করিনি, ফারহানের বুদ্ধি ছিল, না হলে এই 5 মেয়ের অভিমান ভাঙাতে বই গেছে আমার। বেরিয়ে এসেছে আসল রূপ। থাকবো না আমি, এখনই চলে যাব। কিছুদূর চলে গেল সে। চোরা চোখে পেছনে তাকিয়ে দেখলো অভিনব আসছে কিনা। হাস্যজনক ভাবে ছেলেটার মাঝে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই বসে আছে রাস্তার মধ্যভাগে। নাকের পাটা লাল করে এগিয়ে এলো ঝিল। তার মস্তিষ্ক অত্যন্ত বুঝি হয়ে গেছে এই ছেলেটার সাথে পারা যাবে না আর, তাই বুদ্ধি খাটিয়ে নিল। বিজ্ঞদের মতো শ্রোতা মনোযোগ পেতে হালকা কাশতো। যা হবার তো হয়েছে। আমি চলে গেলে আবার আপনি বিরহে পাগল টাগল হয়ে যেতে পারেন। আর একটা জলজ্যান্ত ফেমাস ব্যক্তিকে পাগল বানিয়ে তেমন কোনো সুবিধা তো নেই আমার। তাই ভাবছি ক্ষমা করেই দেব। ইস, এসেছেন উনি ক্ষমার ঝুলি নিয়ে। দেখুন এবার কিন্তু সত্যি সত্যি রাগ হচ্ছে আমার। আচ্ছা সরি বাবা, এবার মাফ করো প্লিজ। হার নিয়ে দাঁড়ালো ঝিল। মুখে বলল, ক্ষমা করে দিয়েছি। অভিনবের ঠোঁটের কোণে ঈর্ষ হাসির রেখার সাথে মিশে গেল। অভিনবের ঠোঁটের কোণে ঈর্ষ হাসির রেখা সাথে মিশে আছে দুষ্টুমি। মেয়েটির মনোযোগে অন্যথায় বিধায় হালকা টান দিতেই একদম কোলে পড়ে গেল। ঝিলের অভিযোগের সুযোগ না দিয়ে মেয়েটির গায়ে উষ্ণতা লেপ্টে দিল। এমন অভিব্যক্তি অভিনবকে দেখে বুদ্ধি জ্ঞান হারিয়ে ফেলেছে ঝিল। আরেকটু ঝুঁকতে চেঁচিয়ে উঠল মেয়েটি, আপনার উপর বিশ্বাস করতেই পারছি না আমি। নিঘাত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। যথার্থ বলেছ জিল, আমি সত্যি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো এবার। এটা কিন্তু ঠিক না। আই নো দ্যাট, বাট নিয়ন্ত্রণকে প্রশ্রয় না দিলে আমি যে পাগল হয়ে যাব অভিমানিনী। অদ্ভুত ভাবে তাকালো ছিল, যেন ওর চোখে মুখে ফুটে উঠেছে বিকৃতি ভাব। তাৎক্ষণিক মেয়েটার দিকে আরেকটু ঝুঁকে গেল সে। চোখ বন্ধ করে ফিস ফিস কণ্ঠে বলল, আমাকে বিয়ে করবে জিল? তোমার দেখা সেই স্বপ্নের মতন করেই তোমার স্বপ্নর পুরুষ কিডন্যাপ করেছে বিয়ে করার জন্য। চোখ দুটো অসম্ভব বড় হয়ে গেছে ঝিলের। ওর স্বপ্ন পুরুষ সম্পর্কে অবগত অভিনব। ওর স্বপ্ন সম্পর্কে অবগত অভিনব। বিষয়টা ভাবতেই গায়ে কাটা দিল। নিশ্চয় কোনো ভাবে তাকে খবর পেয়ে গিয়েছিল। লজ্জায় রক্তিম হয়ে গেল গাল। মেয়েটি লজ্জা পাওয়াটা উপভোগ করছে অভিনব। মেয়েটার মাঝে প্রাকৃতিক সকল গুণ খুঁজে পায় সে। আকাশ যেমন হঠাৎ স্বচ্ছ ভাব আবার হঠাৎ গুমট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ঝিলের রাগ অভিমান লজ্জা এসে যায়। প্রাকৃতি যেমন করে সেজে ওঠে একক সময় একক, ঠিক তেমনি ঝিলের মাঝে পরিলক্ষিত হয় হাজার খানেক রূপ হাজারো সাজে। এমন মানুষকে ভালো না বেশি উপায় আছে? আর অভিনব তো সেই বসন্তেই নিজের মন হারিয়েছিল ঝিলের মাঝে। সকল প্রকার রাগ অভিমানের পাল্লা মিটিয়ে ফারহান ফারাবি আর ঝিল অভিনব ছুটে চলেছে অজানা পথে। ঝিলের সাথে বেশ বন্ধুত্ব জমে গেছে ফারাবির। দুজনে যেন দুই বোনের মতো একে অপরের সাথে মিশে গেছে খুব সহজে। বিষয়টা তৃপ্তি দিচ্ছে ফারহান আর অভিনবকে। একটা সুন্দর বসন্ত কাটবে তাদের, এমনই পরিকল্পনা করে এসেছে তারা। তবে নিজের উপর বিশেষ ভরসা পাচ্ছে না ফারহান, তাই মনে মনে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলো। লুকিং গ্লাস দিয়ে ফারাবির দিকে তাকালো। মেয়েটির সাথে চোখাচোখি হতেই চোখ টিপ দিল সে। লজ্জায় চোখ নামিয়ে নিল ফারাবি। ঝিল অবশ্য পুরোটাই খেয়াল করেছে, সেই কারণে মুখ চেপে হাসতে লাগলো। ভেতরটা ফুলে ফুলে উঠছে। কে জানতো স্বঘোষিত বিচ্ছেদ এই 2 বছরের মাথায় পূর্ণতা মিলে যাবে।
এককালীন বেশি সময় ড্রাইভ করা রিস্ক আর স্ট্রিকের বিষয় হওয়াতে ঘন্টাখানিক পর পর অভিনব আর ফারহান পরিবর্তন করে ড্রাইভ করছে। অন্যদিকে ফারাবি আর ঝিল একে অপরকে আলিঙ্গন করে ঘুমিয়ে আছে। সকাল হয়ে গেছে প্রায়। অভিনব কিংবা ফারহান দুজনেই প্রচন্ড ক্লান্ত। তাছাড়া বাড়ি ফেরার জন্য তো পালিয়ে আসেনি ওরা। ওরা রিসর্টে অবস্থান করতেই হবে ওদের। লোকেশন বলছে মাধবপুর আছি আমরা। এখানে আশেপাশে কোনো ভালো রিসোর্ট আছে কি না খোঁজ করো তো। মোবাইল দিয়ে রিসর্টের খোঁজ লাগালো ফারহান। বেশ খুঁটিয়ে দেখে বলল, আমার মনে হয় মাধবপুরের কোথাও থাকার থেকে শ্রীমঙ্গল অবস্থান করলেই ভালো হবে। শ্রীমঙ্গল কত দূর আর? সেটাও 60 কিলোমিটারের মতো। ওকে, ব্যাপার না। এখনো সকাল হয়নি, জ্যাম তো নেই। দুজনে মিলে আর ঘন্টা দেড়েক ড্রাইভ করতে পারবো না। অবশ্যই পারবো, তবে নাস্তাটা না হয় শ্রীমঙ্গল গিয়েই করি। হ্যাঁ, সেটাই ভালো হবে। গসিপ করে মাত্র ঘুমিয়েছে ওরা। আচ্ছা ফারহান, একটা ভালো দেখে রিসোর্ট দেখো তো। ফোন নিয়ে আবার ব্যস্ত হলো ফারহান। শ্রীমঙ্গলে বিখ্যাত একটি রিসর্ট গ্ল্যান্ড গ্লোড সুলতান ট্রি রিসর্ট। 5 তারকা মানের হোটেল সেটা। সিলেট বিভাগে প্রথম 5 তারকা মানের বিলাসবহুল রিসর্ট নামে পরিচিত এটি। বিনোদনের জন্য রয়েছে নানান ব্যবস্থা। সবুজ প্রাকৃতি ও চা বাগানে ঘেরা শ্রীমঙ্গলের 13.2 একর জায়গা নিয়ে গঠিত এই রিসর্ট। অভিনবকে ক্লান্ত দেখলো খুব, তাই সিট বদল করে ফারহান ড্রাইভিং সিটে বসলো। দুজনেই কাল বিকেল থেকে প্রচুর খাটুনির মাঝ দিয়ে গিয়েছে। অন্যদিকে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে দুই মানবী। গোল্ড সুলতান রিসর্টের কাছে এসে গাড়ি থামালো ফারহান। অভিনবের শরীরটা এখন ফুরফুরে। ফারাবি মাত্র চোখ মেলে তাকিয়েছে, হাই তুলে বলল, সকাল হয়ে গেছে? না, এখন মাঝরাত্রি। আপনাকে সহজ সরল লাগলেও আসলেই প্রচন্ড দুষ্টু। সব প্রকৃতি প্রেমীরাই কি এমন হয়? অট্টহাসিতে ফেটে পড়লো অভিনব। হাসির শব্দে চোখ পিট করে তাকালো ঝিল। ফারাবি গাড়ি থেকে নেমে ফারহানের কাছাকাছি দাঁড়ালো। কেমন যেন লাগছে ওর। ভাবতেই ভেতর ঘটতে বিচিত্র অনুভূতি ধরা যায়। ফারহান চোখ বন্ধ করে হেলান দিয়ে আছে। ফারাবির উপস্থিতি টের পেয়েছে ঠিকই, তবে ও চায় ফারাবি নিচ থেকে এগিয়ে আসুক। অনেকটা মনোবল জুগিয়ে ফারাবি বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ভালো লাগছে। আচ্ছা, এটা কোন জায়গা? কি সুন্দর চারপাশটা। শ্রীমঙ্গল। আমরা সিলেট এসেছি? বিস্ময়ে হা হয়ে গেছে ফারাবির মুখ। অভিনব আর ঝিল গাড়িতে বসে আছে। ফারহান মেয়েটিকে আড়াল করে নিয়ে এলো। বেশ আড়ষ্ট কাজ করছে ওর, তাই মাথা নিচু করে এলো। আমার সিদ্ধান্তকে সম্মান জানাবি তো জান। এমন করে বলছেন কেন? বলুন না, কোন কথাটা বলবেন? আগে বল, ভালোবাসিস কি না? বাসি তো। সিরিয়াস হয়ে বল। দেখ, আমি মানি যে সব সময় উল্টো করি আমি, তবে এটাও বিশ্বাস করি মন থেকে অনুভূতি না হলে ভালোবাসা হয় না। আমি ভালোবাসি আপনাকে। মনের শান্তি মেলে না ফারহান। কেন যেন মনে বলছে ভালো নেই ভালোবাসা। এমন করা উচিত হয়নি তার। তবে ভালোবাসাকে নিজে থেকে দূরে রাখা গেলেও অন্যের সাথে দেখা অধিক যন্ত্রণার। কুয়াশায় ডুবে আছে প্রকৃতি। কিছু দূর পর পর বাগানে দেখা মিলে। সূর্যটা এখনো জায়গা পায়নি পৃথিবীর বুকে। খুব যত্ন নিয়ে নিজের মাঝে লুকিয়ে রেখেছে কুয়াশা। ভীষ্ম ঠান্ডা লেগেছে মেয়েটি। পেছন থেকে জাপটে ধরলো অভিনব। উষ্ণতায় কিছুটা কেঁপে উঠেছে ঝিল, তবে খুব দ্রুতই নিজেকে সামনে নিয়ে পড়ল। 2 বছর আগে কেন ফেলে গিয়েছিলেন আমায়? তখন তুমি ছোট ছিলে ঝিল। এটা অজুহাত নয় কি? হয়তো। দেখো, হেয়ালি না করে সত্যিতে বলবেন প্লিজ। আমি সত্যি সবটা জানতে চাই অভিনব। বললে রাগ করবে না তো? রাগ করবো কেন? মেয়েটির কানের কাছে মুখ নিয়ে ভয়ঙ্কর কিছু বলল অভিনব। কথাটা ছেলেটাকে ঠেলে চলে যেতে চাইলো ঝিল, তবে বলিষ্ঠ দেহের সাথে ওই রোগা পাতলা শরীরটা পেরে উঠছে না। তুমি একদম জাতা মানুষ, মুখ দিয়ে ভালো কথা বেরই হয় না। আমি এমনি মিসেস। আমি এখনো আপনার মিসেস হইনি, বুঝেছেন মিস্টার? ছেলেটার গায়ে ভর দিয়ে চোখ বন্ধ করলো ঝিল। অভিনব নিজ বাহু দ্বারা আর একটু কাছে নিয়ে এসে বলল, আজ বাদে কাল আপনি আমার হয়ে যাবেন মিসেস। তো সেটা কি করে সম্ভব? আমরা বিয়ে করব, তাহলেই সম্ভব। পরিবারকে না জানিয়েই? বিষয়টা নিয়ে আমি ভাবছি ঝিল। তবে তুমি হয়তো ভাবছো তোমার স্বপ্নকে বাস্তবে রূপ করার জন্য, অথবা নিজের উপর বিশ্বাস হারিয়ে আমি এমনটা করতে যাচ্ছি, কিন্তু ঘটনা এটা নয়। এতক্ষণ আলগা শ্রোতা হলেও এবার মনোযোগী হলো ঝিল। ছেলেটির বাহু থেকে নিজেকে সরিয়ে নিয়ে শটান হয়ে দাঁড়ালো।
অভিনবের দৃষ্টিতে চরম অসহায় ভাব। ছেলেটির বুক চিরে বেরিয়ে আসে হাজারো দীর্ঘশ্বাস। তুমি হয়তো অবগত নাও, তোমার ফ্যামিলির সাথে আমার মামাদের দ্বন্দ্ব রয়েছে। আর আর আমি তুমি কিছুতেই এক হতে পারবো না। দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব? পূর্ব শত্রুতা, সাথে রাজনৈতিক বিষয়ও রয়েছে এতে। ঝিলের চোখে মুখে চিন্তার রেখা দেখা দিল। পরিবেশ শান্ত করতে অভিনব বলল, চিন্তা কেন করছো ঝিল? আমি তুমি একে অপরকে ভালোবাসি। তাছাড়া বিয়েটা করে নিলে আমরা কলঙ্কিত হব না। আজকাল জানো তো, নিজের প্রতি স্থির থাকতে পারিনি। আমি চাই না একটা সূক্ষ্ম দাগ অবধি লাগুক তোমার উপর। আর আমি শিওর যে তুমি আমি পারবো দুই পরিবারের দ্বন্দ্ব মেটাতে। আল্লাহ, আমাদের পারতেই হবে। ছেলেটার কথায় দম আছে বলতেই হয়। অভিনবের কাছাকাছি অবস্থান করলো ঝিল, তবে মুহূর্তেই বিকৃত করে নিল মুখ। ইশারা প্রশ্ন করতেই ঝিল বলল, তুমি এত লম্বা যে। শব্দ করে হাসলো অভিনব। মেয়েটির কাহিল অবস্থা ভালোই লাগছে ওর, তবে প্রিয় মানুষের সাথে রসিকতা করা যায় আপদস্থ নয়। ঝিলকে নাগাল দিতে হাঁটু জোরে বসলো অভিনব। তাৎক্ষণিক হাসি ফুটলো ঝিলের ঠোঁটের কোণে। আশেপাশে পরখ করে নিয়ে সূক্ষ্ম চুমুন এঁকে দিল অভিনবের কপালে। সিটা থেকে কসম শিমুর এসে সকলকে উষ্ণতায় আচ্ছন্ন করে যাচ্ছে। এত সময় পর যেন সকলের প্রাণ সচল হয়ে উঠেছে। ধীরে ধীরে কাউচ থেকে উঠে বসলো মনিকা। অন্যদিকে ঘুমে টলে যাচ্ছে রিমি। সকলের মাঝে নিজেকে একমাত্র নিরামিষ মনে হয়। এতগুলো জোড়া শালিকের মাঝে নিঃসঙ্গ অবলীলাসে অন্তরালে ঈর্ষা জমে হলো, সাথে রাগও হলো খুব। তবে বড় ভাইয়ের কাছে নিজের মুখ ফুটে প্রেমের বার্তা কি করে প্রকাশ করবে? এত দৃঢ় চেতনা নেই তার। এরে মেয়ে ওঠ, আর একটু ঘুমাতে দাও আপু। সকাল হয়ে গেছে বোন, সে কখন থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? রুম পেয়ে গেছি আমরা, ঘরে গিয়ে রেস্ট নিবি। রুম পেয়ে গেছি। রিফাত চাবি বুঝিয়ে দিয়ে চলে গেল। মনিকা আর রিমি টলমলে শরীর নিয়ে নিজেদের জন্য বর্ধিত রুমের পথে অগ্রসর হলো। ঝিল আর ফারাবি এক রুমে অবস্থান করছিল কাল। দুজনের মাঝের সম্পর্কটা এখন আরো গাঢ় হয়েছে, নিজেদের বাচ্চাকালের সমস্ত গল্প মেপে নেওয়ার শেষ মুহূর্তেই। এই ফাঁকে অভিনব আর ফারহান বিশেষ প্ল্যান করে মনিকা, রিফাত, রিমি, রোহান আর মৌনতাকে নিয়ে এসেছে রিসর্টে, যা সম্পর্কে ওদের দুজনের কেউই অবগত নয়। ঝিলদের রুমে পাঠিয়ে ফারহান গেল বিশেষ কিছু কার্য সম্পন্ন করতে। সবকিছু দেখতে হয় তাকে। অভিনব বের হলেই সমস্যা। মৌমাছির মতো মানুষরা এসে ভিড় করে। ঠক ঠক আওয়াজ করার পরও ঝিল বা ফারাবির রুমে দরজা খুললো না। ফারাবির ফোন থাকলো, নাম্বারটা নেই। আর ঝিলের ফোন নিয়ে আসা হয়নি। অজ্ঞাতা তাকে কাউন্টার থেকে ডুপ্লেট চাবি নিয়ে এসে ভেতরে প্রবেশ করতে হলো। একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে আছে দুজন। বিষয়টাতে জেলাস হলো অভিনব। প্রিয়তমাকে কাছে পাওয়ার বাসনা অপেক্ষাময় তীরে তীরে করে বাড়তে শুরু করেছে। কোনো মতে নিজের অ্যাডাল্ট অবুঝ মনকে বুঝদান করে দুজনকে টেনে তুলল। এভাবে টেনে তোলার কোনো মানেই নেই অভিনব। সকাল 7:30 বেজেছে, সেদিকে খেয়াল আছে? মাত্র। এই, তুমি কি সত্যি প্রকৃতি প্রেমী? নতুন ইতিহাসের সৃজন করবে দেখেছি। বসে বসে ঘুমোতে লাগলো ঝিল। অন্যদিকে ফারাবি তো কানে বালিশ চেপে আছে। মেয়েটার কান থেকে টেনে বালিশ সরিয়ে দিল অভিনব। বিরক্তিতে ফারাবির চোখে মুখে রেখার বদল ঘটেছে। ছোট বোনের ঘুম ভাঙানোর জন্য স্পেশাল মানুষ দরকার হবে বোধহয়। বজ্জাত লোকটার কথা বলিয়েন না ভাইয়া। ঝিল চমকে গিয়ে বলল, ওয়াও, এত উন্নতি হয়েছে ক্লাস থেকে ভাই। হবারই কথা, না হলে মেয়েটার মাথায় একটা চুলও থাকবে নাকি? আমি মোটেও তেমন নই। বোঝা যায়। বেশি বুঝো তুমি। দুজনের খুনসুটির কারণে ফারাবির ঘুম চলে গেছে। মুলির মুখে হাই তুলে ওয়াশরুমে পথে আগালো সে। সুযোগের সৎ ব্যবহার ভালোই করতে জানে অভিনব। ঝিলকে বোঝার উপায় না দিয়ে মেয়েটার গালে সন্তপর্ণে চুমু এঁকে দিল। ফিসফিস কণ্ঠে বলল, মর্নিং লাভ সারাদিনের স্ট্রেস সামলাতে সাহায্য করে, তাই অভ্যাস করে নাও মিসেস। নাস্তার টেবিলে নিজেদের চেনা জানা মুখগুলো দেখে চটকা খেলো ফারাবি আর ঝিল। দুজনেই একসাথে চেঁচিয়ে উঠল। সকলের সাথে কুশল বিনিময় শেষ করে নাস্তা করতে বসলো। চারপাশে চোখ বুলিয়ে রিমির মনটা ফুটোর বেলুনের মতো চুপসে গেছে। এক টুকরো অন্থর মুখে পুড়ে নিল। সকলের মাঝে আমি নামক নিরামিষকে নিয়ে আসার কি প্রয়োজন ছিল বলো তো? প্রয়োজন ছাড়াও কিছু মানুষকে নিয়ে আসা হয়, জানিস না? তোমাদের মাঝে থেকে আমি কি করব ভাইয়া? কি করবি মানে এনজয় করবি।
গোমরা মুখে খাবার খেতে লাগলো রিমি। বেচারির মুখ দেখে ভীষণ খারাপ লাগছে ফারাবের। ঘটনা চলতে কোনোভাবে যদি ফাহিম এসে পড়তো তাহলে কি ভালো হতো? না। তবে সবকিছু কি সম্ভব হয়? ফারহান সকলের সাথে কথা বলে নিয়েছে, ওইদিকে পরিস্থিতি সব ঠিকঠাক, আর ছেলের ভাবনাকে সম্মান প্রদর্শন করেন তারা। এতে তাদের বিন্দুমাত্র রাগ ক্ষোভ নেই। তবে এদিকে অভিনব চিন্তাগ্রস্ত। মির্জাবাড়ির অবস্থা শোচনীয়। যদি ও তাদের আশঙ্কা মেয়ে ভ্রমণের টানে পালিয়েছে, তবে কারণ যাই হোক বাসা থেকে পালিয়েছে মানে প্রচন্ড চিন্তা। রোহন আর আহনাফকে সমস্ত বিষয়ে অবগত করেছে অভিনব, সেই কারণেই ছুতো দিয়ে চলে এসেছে রোহন আর মৌনতা। তবে কোনোভাবে বিষয়টা এদিক সেদিক হলেই ঝামেলা। ছেলেটার চিন্তার অপশন ঝিল সঙ্গী হলো। মেয়েটা কেমন করে যেন সব বুঝে যায়। অভিনবের কাঁধে মাথা রেখে হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে দিল, আশ্বাস ভরা কণ্ঠে বলল, সব ঠিক হয়ে যাবে, ওদিকটা সামনে নেবে আনা ভাই। আর তাছাড়া আমাদের উদ্দেশ্য তো খারাপ নয় অভিনব, আমি নিশ্চিত ভাবে বলতে পারি। তোমাকে আমার ফ্যামিলি চোখ বুঝে মেনে নিবে। সমস্যা তো পারিবারিক শত্রুতা, তাই না? তুমি চিন্তা করো না ঝিল। আচ্ছা চলো, এবার আমরা ঘুরতে যাব। এত ভেজালের মাঝে একটু প্রকৃতির সান্নিধ্য নেওয়াই যায়, তাই না? ঘড়ির কাঁটা বলছে সকাল 10টা বাজে। যেহেতু সূর্য মামা এখনো পুরোপুরি উকি দিতে পারেনি, সেই কারণে ঘোরাঘুরির জন্য বেস্ট সময়ও বলা যায়। ফারহানের সাথে কথা বললে ফারহান জানালো আশেপাশে আজ না বেরোনোই উত্তম। রাজনৈতিক দলগুলো প্রচারে নেমেছে। কথাটা শোনা মাত্রই সকলে মন খারাপ হয়ে গেল। পরিশেষে সবাই রিসোর্টটা ঘোরার প্ল্যান করলো। এমনিতেও এত বড় রিসোর্ট ঘুরতে পুরো দিন চোখের পলকেই নেমে যাবে। গোল্ডেন সুলতান টি রিসোর্টে আউটডোর স্পট হিসেবে কয়েকটি সুন্দর মাঠ রয়েছে, যেখানে কোর্ট করা আছে টেনিস বল, বাস্কেটবল আর ব্যাডমিন্টন। সকলে যে যার পছন্দ মতো খেলা শুরু করলো। রিমিকে টানটানি করতেই মেয়েটি কপট রাগ দেখিয়ে বলল, যাব না, আমি ভালো লাগছে না সকলের মাঝে। বিষয়টা মনে দাগ কাটলো ফারাবির। পরিশেষে সেসব পাককে পাত্তা না দিয়ে খেলায় মনোযোগ হলো। রিমির রাগ অভিমান স্বাভাবিক। সবাইকে প্রিয় মানুষের সাথে রেখে নিজের প্রিয় মানুষের কথা ভীষণভাবে আকর্ষণ করছে। অভিনবের সাথে বাস্কেটবলে কিছুতেই পেরে উঠছে না ঝিল। মেয়েটির ধৈর্যের প্রশংসা করতে হবে। অবিলম্বে চেষ্টা করে যাচ্ছে সে, তবে উচ্চতার কারণে পারছে না। ঝিলকে হেরে যেতে দেখে অভিনবের মন ভার হয়ে গেছে। তাই অভিনব উপায়ে ঝিলকে জিতিয়ে দেওয়ার সুযোগ করে দিল সে। মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে গেছে। অভিনবের দিকে তাকিয়ে সশরে বলে যাচ্ছে, আমি জিতেছি, হেরে গেছো তুমি। উপরে উপরে মন খারাপের ভান ধরল অভিনব, তবে ভেতরটা বসন্তের ফোঁটা ফুলের মতোই হাস্যোজ্জ্বল। ফারাবি টক্কাটক্কি খেলে যাচ্ছে। ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ফারাবি, তাকে হারানো অত সহজ নয়। তবে ফারহানেরও দম আছে বলতে হবে। এক পর্যায়ে দুজনেই ক্লান্ত হয়ে গেল, আর পয়েন্টও হলো সমান। ফিল্ডে সামান্য রোদ ওঠাতে খেলা অফ করে দিল সবাই। সূর্য সবে মুখ তোলার সুযোগ পেয়েছে। খেলার দরুন সকলেই কিছুটা ঘেমে গেছে। রিফ্রেশ হওয়ার জন্য ওয়েটারকে কল করে সকলের জন্য শ্রুমুদি আনলো। রিমির মন খারাপ এতক্ষণ পর লক্ষ্য করলো ফারহান, তবে তেমন কিছু ঠাওর হলো না। রিসর্টের চারপাশে রয়েছে অত্যাধুনিক জিনিসপত্রের সমাহার, সাথে সবুজে ঘেরা। ঘন্টা খানেক হাঁটাহাঁটি আর ফটো সেশন করার সকলেই আরো ক্লান্ত হয়ে পড়লো। এখন বেশ গরম লাগছে শরীরে। মনিকা তো পা পিছিয়ে বসে পড়লো। মেয়েটাকে সামলাতে সর্বদা হিমশিম খেতে হয় রিফাতে। মিকি হাসি দিয়ে মনিকার পাশে বসলো। তোমার কি কোনো আত্মজ্ঞান নেই? কি বললে? শুনতে পেলাম না। বললাম তোমার কি মাথা নষ্ট? দেখো রিফাত, একদম আমার সাথে ফাজলামি করবে না। ধ্যাত, বসে থাকো তুমি। রিফাত মনিকাকে ফেলেই চলে গেল। ডাক কিরির করতে করতে পিছু নিল মনিকা। রিফাত তাকে গণায় নিচ্ছে না, তাই সে চলে গেল রিমির কাছে। এক পলক তাকিয়ে রিমি বলল, দম শেষ? মোটেও না, আমি তাকে পাত্তা দেইনি। দেখেছি। অপমান বোধ হচ্ছে মনিকার। লাজ লজ্জা সব যেন জেঁকে ধরেছে ওকে। ছেলেটা সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে। সময় বুঝে এর শোধ নিশ্চয় নিবে সে। সকলের জন্য কি জিলার রুম ভাড়া করা হয়েছে, সেটা সর্বনিম্ন সার্ভিস হিসেবে বিবেচনা এই রিসর্টের। এক রুম ভাড়া 24,000 টাকা। যা শুনে ফারাবি চোখ কোটরে চলে গেছে। কাল থেকে এই রিসর্টে যত প্রশংসা করেছিল তা গুনে গুনে তুলে নিচ্ছে সে। রীতিমতো হুমকি জুড়ে দিয়েছে রিসর্টের নামে বদনাম ভাইরাল করে দিবে সোশ্যাল সাইটগুলোতে।
মেয়েটির কাণ্ডে সকলের মুখ টিপে হাসছে। এক পর্যায়ে এগুলো বুঝতে পেরে রাগে হনহনিয়ে হাঁটা লাগালো সে। ফারহান গিয়ে আটকে নিল তাকে, কিন্তু মেয়েটার অভিযোগের শেষ নেই। প্রায় 5 মিনিট টানা অভিযোগ করে ক্ষান্ত হলো। ফারহান শুধালো, এবার কি আমরা সুইমিং পুলে যেতে পারি ম্যাডাম? তবে আমাকে পিঠে নিয়ে সাঁতার কাটতে হবে। অভিনয়ের চোখে ফারহান বলল, যে মোটা শরীর তোর, আমি তো একদিনে শেষ হয়ে যাব। আমি মোটা? হ্যাঁ, দেখ দেখ গালগুলো কেমন টলটলে হয়ে আছে, হাতগুলোর কি ওজন। কথার মাঝে মেয়েটার গাল টেনে দিল ফারহান। ওর কাণ্ডে ফিক করে হেসে উঠল মেয়েটি। ফারহানের সাথে অনেক বেশি ফ্রি হয়ে গেছে কিনা, অথচ 2 দিন পূর্বে এই মানুষটিকে গালাগাল করেছে সে। আজকাল মানুষের মনও বুঝি বিক্রিয় ঘটে। তাপমাত্রা নিয়ন্ত্রিত সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, সেই অনুযায়ী পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সুইমিং পুলে নেমে আনন্দে উল্লাসে মেতে উঠল মিমি। এতক্ষণ পর মেয়েটির মুখে কোনো হাসি ফুটেছে। বোনকে স্নিগ্ধতায় আলো ছড়াতে দেখে ফারহানও শান্তি পেল। ফারাবির কাছে এসে পিঠে নিয়ে সাঁতার কাটার কথা বলতেই মেয়েটা সোজা নাকচ করে দিল। তখন নাকি মজা করে বলেছিল, তবে ফারহান তো ফারহান, যেমন বল তেমনই কাজ। জোর করে পিঠে নিয়ে সাঁতার কাটতে লাগলো। সবাই তো হো বলে চেঁচিয়ে উঠল। লজ্জায় লাল নীল হচ্ছে ফারাবি, তবে ফারহানের মুখ লজ্জার লওয়া দেখা যাচ্ছে না। ওর কাছে সবটাই স্বাভাবিক। ঝিলের এক মনে তাকিয়ে হাসছিল। ওকে পানির মাঝে হালকা হাতে আলিঙ্গন করলো অভিনব। মৃদু শিহরণে গা ছমছম করে উঠল। কিছু বোঝবার পূর্বেই মেয়েটিকে নিয়ে পানিতে ডুব দিল অভিনব। হঠাৎ এমন করায় বেশ ভয় পেয়ে গেছে ঝিল। চোখ বন্ধ করে অভিনবের গলা জাপটে আসছে, যার দরুন অভিনবের অধরে ফুটেছে ভেজা হাসি। ছেলেটা উষ্ণ ঠোঁটে ভেজা চুম্বনে কেঁপে উঠল ঝিল। অভিনবের যেন ওর ললাটে লেপটে দিয়েছে সমস্ত সুখ। এলো চুলগুলো ঠিক করে দিয়ে অভিনব বলল, তোমার প্রতিটা শিহরণের কারণ হতে চাইছি। 100টা বসন্ত তোমার সাথে কাটাতে চাই। রোহন আর মৌনতা নিজেদের মাঝে দূরত্ব বজায় রেখেই চলে। কখনোই মনে হয় না এদের মাঝে প্রণয়ের সম্পর্ক বিদ্যমান। মূলত এতেই স্বাচ্ছন্দ্য বোধ করে ওরা। ওদের দিকে তাকিয়ে সমস্ত খারাপ লাগা চলে গেছে রিমির। দুজনের হালকা হাসির গুঞ্জন যেন পরিবেশে রস ধরে রেখেছে। তবে আরেকটি চিন্তা মেয়েটির মনে এলো, সেটা হলো সব থেকে নিরামিষ কাপালেরা। তবে আমিষ কাপাল খুঁজতে গিয়ে হলে গভীর সমস্যা। অভিনব, ঝিল আর ফারহান ফারাবি এদের কেউই কারোর থেকে কম যায় না। মনের ওপর জোর লাগিয়ে ওর প্রথম আমিষ যুগল খুঁজে পেল না সে। পরিশেষে যোগ্য বিজয়ী ঘোষণা করে আমিষ যুগলে ইতি টেনে দিল। রিফাত আর মনিকার জন্য বিশেষ ভাবনা রেখেছে সে, আর সেটা হলো বেস্ট ঝগড়াটে জুটি অফ দ্য ইয়ার। ওর ভাবনা শেষ হলো তখন যখন মৌনতা এসে শুধালো ওর বয়ফ্রেন্ড আছে কিনা। ভদ্রমের মতো দুদিকে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল নি। আহা, কি সাধু এই মুখখানা। রিসোর্টের থিয়েটারের অবস্থা রয়েছে, সেই কারণে রাতে সিনেমা দেখবে বলে ঠিক করেছে সবাই। লাঞ্চে রামেন সহ কিছু জাপানি ফুড খেলো সবাই। লবস্টার নিলে ও ফারহান আর ফারাবি খেতে পারলো না, কারণ তাতে মাশরুম দেওয়া হয়েছে। সেই কারণে ওদের জন্য আলাদা করে সি ফুড আইটেম থেকে গোল্ড ফিশ নেওয়া হলো। বাট ফারাবির মন খারাপ, ওর সব থেকে ফেভারিট লবস্টার ও কপালে নেই। কে বলেছিল লবস্টারের সাথে মাশরুম দিতে? লাঞ্চ শেষে সবাই আবার বিশ্রাম নিল। একজন লোককে পরিবেশে খোঁজে নিতে পাঠিয়েছিল ফারহান। লোকটা চারপাশে খোঁজ নিয়ে জানালো বিকেলের দিকে রাজনৈতিক দলের প্রচারে শ্রীমঙ্গল থেকে বেরিয়ে যাবে। কথাটা শুনে ভালো লাগলো ফারহানের। বিকেলটা আশপাশ ঘোরাঘুরি করে রাতে সিনেমা দেখা যাবে নিশ্চিতে। তাই সকলকে নিয়ে বের হলো লাউছাড়া জাতীয় উদ্যানে। অভিনব প্রফেশনালের চূড়ান্ত হওয়া সত্ত্বেও এখানে মুখ্য ভূমিকা পালন করে চলছে ফারহান। ভ্রমণ প্রিয় ছিল না কখনোই, তবে গত 2 বছরে অভিনবের সাথে মিশে প্রাকৃতিক মায়ায় পড়ে গেছে সে নিজেও। সবাইকে নিয়ে বের হলো ওরা। হোটেল ম্যানেজমেন্ট এর সাথে কথা বলে 3টে গাড়ি নেওয়া হলো। অভিনব, ঝিল একটাতে, ফারাবি ফারহান একটাতে, আর বাকিরা সবাই আরেকটাতে। অভিনব অবশ্য বলেছিল মনিকা আর রিফাতকে আলাদা স্পেস দেওয়ার জন্য, তবে রিফাত নিজ থেকে বারণ করেছে। দুজনে একসাথে 1 সেকেন্ডও থাকতে পারে না। সে কারণে সকলের সাথে ঘোরাঘুরি করাতেই ভালো হবে। গাড়িতে কিছু প্রয়োজনীয় সামগ্রীও নিয়ে একে অপরকে আলিঙ্গন করলো অভিনব ফারহান। দুজনের মাঝে কিছু কথাও হলো।
কালকে দিনটিকে নিয়ে। মাঝে ফারাবি বা হাত ঢোকাতেই হলো। মিটির মাথায় চাপড় মেরে ফারহান বলল, বড়দের কথা শুনতে নেই। আপনি সব সময় এমন করেন। তোর ভালোর জন্যই এমন করি, না হলে বেশি পেকে যাবি। আসলেই ফারহান, সবসময় তুমি ওর সাথে এমন করো। তুমি ওকে চিনো না? আজ তো এক গাধা রামছাগলের বলদ মেয়ে। মুখে বেঞ্চি কেটে চলে গেল ফারাবি। অভিনব সেই দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। ফারাবির জন্য ফারহানি বেস্ট। বাংলাদেশে 10টি জাতীয় উদ্যান ও 7টি বন্যপ্রাণী অভয়ারণ্যের মাঝে লাউছায়া অন্যতম। শ্রীমঙ্গল শহর থেকে 10 কিলোমিটার দূরে এর অবস্থান। ফারাবি রাস্তায় ড্রাইভ করার চর্চা। শ্রীমঙ্গল শহর থেকে 10 কিলোমিটার দূরে এর অবস্থান। পাহাড়ি রাস্তায় ড্রাইভ করার চর্চা থাকাতে অভিনব নিজেই ড্রাইভ করে চালাচ্ছে। ওর পাশে বসে জানাল দিয়ে মুখ বের করে সমীরণ চেয়ে চলছে ঝিল। এত ভালো লাগা আগে কখনোই কাজ করেনি। অভিনব যেন রোজ নিত্য নতুন ভাবে ভালো লাগায় ভরিয়ে দিচ্ছে ওকে। পুরো রাস্তায় ধার বেয়ে নেমে চলছে অজস্র চা বাগান। শ্রীমঙ্গলকে চা বাগানের রাজধানী বোধ হয়, এই জন্যই বলা হয়। ছোট ছোট কোমল পাতাগুলোতে হালকা আলোক রশ্মি পড়তে কেমন প্রফুল্ল সৃষ্টি করেছে সেগুলো। চকচকে হয়ে হলদে এক আলো দেখা যাচ্ছে। মুগ্ধ নয়নে সেগুলো অবলোকন করছে ঝিল। মাঝে মাঝে সেদিকে তাকাচ্ছে অভিনব। ওর ইচ্ছে করছে মেয়েটিকে আরো বেশি করে বিমোহিত করে দিতে, পুরো পৃথিবীর সমস্ত সৌন্দর্য হাতে এনে দিতে। এসব থেকে লাউছাড়া 6.5 কিলোমিটারের পথ মাত্র। গাড়িতে 15 মিটারের মাঝেই পৌঁছে গেল। এত সুন্দর বাতাবরণে চোখ জুড়ে আসছে ঝিলে। হাই তুলে অভিনবের গলা জড়িয়ে বলল, আমার ঘুম পাচ্ছে অভিনব। ঘুমালে এত চলবে নাকি চিল পাখি? এত এত সৌন্দর্য যে তোমার জন্য অপেক্ষা করছে। ওরা যে তোমার মতোই খুব অভিমানিনী। তুমি বেশি বেশি বলছো। বেশি নয় রে জান। ছেলেটার বুকে নাক ঘষতে শুরু করেছে ঝিল। মেয়েটার নিঃশ্বাসে কম্বংশ হাওয়া এলো মিলে করে যাচ্ছে ওর অন্তঃস্থল। তবে কায়দা করে নিজেকে সামলে দিল সে। পরপর দুটো গাড়ি এসে থামতেই হতাশা এসে আঁকড়ে নিল। অভিনবের বুক থেকে মাথা উঁচিয়ে বলল, ওরা আরেকটু পরে এলে কি হতো বলো তো? অধিক উত্তেজনায় চেঁচানো শুরু করেছে ফারাবি। তবে ফারহানকে দেখেই দমে গেল। গত 2 দিনে ভুলেই গিয়েছিল মানুষটাকে বাঘের মতোই ভয় পাইছে। ফারহান সকলের সাথে কথা বলে নিল। সবাইকে যার যার মতো ছেড়ে দেওয়াই উত্তম বলে বিবেচনা হলো। ফারাবিকে নিয়ে আগে হাঁটা লাগলো সে। এই মেয়েকে একটুও ভরসা করতে পারছে না। সরু পথ দিয়ে হেঁটে চলছে ওরা। লাউছাড়া প্রধান আকর্ষণ জীব বৈচিত্র্য। এই উদ্যানে দেখা মিলে নানান প্রজাতির বিড়াল আর পশু পাখির। জাতীয় তথ্যকৌশল হিসেবে এই উদ্যানে 460 প্রজাতির উদ্ভিদ ও জীব রয়েছে। শোনা যায় এই উদ্যানে বসবাসরত রয়েছে অজগর সাপ। ফারহানের সাত খামচে হেঁটে চলছে ফারাবি। চারপাশে লম্বা লম্বা গাছের সারি। নিজেকে ছোট করে জীব মনে হয় কেবল। গাছগুলো মাথা উঁচু করে নিজেদের আত্মগরিমা প্রকাশ করে। লাউছাড়া উদ্যান বিলুপ্ত হয়ে প্রায় উল্লুকের সবচেয়ে বড় বিচরণ এলাকা। বনের সৌন্দর্যকে উপভোগ করার জন্য রয়েছে 3টি টাইম টেবল। প্রয়োজন অনুযায়ী সময় নির্বাচন করা ঘেরা যায় এই উদ্যানে। 7 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 3টে ট্রায়াল এর মাঝ থেকে 1 ঘন্টার ট্রায়ালকে বেছে নিল ওরা। যদিও ট্রেকিং এ অভ্যাস নেই ফারাবি, তবে নিজ মনোবলের উপর ভরসা রয়েছে। পরিবার হাতটা মুঠোবন্দি করলো ফারহান, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। এত ভালোবাসাগুলো স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে পড়েছে আজ। তবে নিজের উপর ঈর্ষা রাগ হলো। কেন এত শত ভালোবাসাগুলোকে আগে অনুভব করা হয়নি? কতটা সময় এই মুহূর্তগুলো থেকে বঞ্চিত হতে হলো। সামনে তাকিয়ে চলো, আমাকে দেখার জন্য অফুরন্ত সময় রয়েছে। চমকাইত হয়ে অন্যদিকে তাকালো ফারাবি। ফারহানের নজর এত প্রখর কেন? একটু প্রাণ ভরে দেখতেও পারে না নাকি? উঁচু নিচু আলো আধারের চোখ ধাঁধানো খেলায় হারিয়ে গেল যে। পাশে থাকা মানুষটিকে বিন্দুমাত্র তোয়াক্কা করছে না। এদিকে অভিনবের অন্তকণে জ্বালা পোড়া শুরু করেছে বহু পূর্বে। প্রাকৃতি থেকে মেয়ের প্রতি আকর্ষণ পাচ্ছে বেশি। লোমকূপগুলো অবলীলা একটু পর পর জেগে উঠছে কেমন। ঝিলে থেকে 2 ফুট দূরত্ব নিয়ে চলা শুরু করলো। মেয়েটির কাছাকাছি গেলেই লণ্ডভণ্ড হয়ে যায় সমস্ত বিশ্বাস। তাই ভয় হয় যদি ভুল হয়ে যায়। পাখি কিচিরমিচির আর ঝিঝি পোকার
সুরা গানে কান বন্ধ হয়ে গেছে একদম। অদূর থেকে চেঁচালো ঝিল। অভিনব, অভিনব, এই তুমি এত পেছনে কেন? তালাবদ্ধ কান যেন শ্রবণ শক্তি হারিয়েছে। ঝিলের কণ্ঠ শুনতে পাচ্ছে না। মেয়েটি ছুটে এলো ওর কাছে, বাহুতে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে তোমার? কই কিছু না তো। আসো না প্লিজ। কত মনোরম পরিবেশ ঝিল। অভিনবের কণ্ঠে ঘোর লাগা কাজ করছে। হৃৎপিণ্ডের লাফঝাপ শব্দ হতে লাগলো। নিজের প্রতি ধ্যান ফিরিয়ে হাসলো অভিনব। বোকা বনে গেল ঝিল। হালকা হাতে মাথায় চাপড় মেরে বলল, তুইও না সবসময় বেশি বুঝিস। লাউয়া ছাড়া বনে মাছ দিয়ে চলছে ঢাকা টু সিলেট রেল লাইন। এই স্থানে এসেই থেমে গেল মৌনতা আর রোহন। দুজনের মাঝে খুব বেশি কথা হয়নি। প্রয়োজন ছাড়া যেন কথা বলতেই ভুলে যায়। রিমি আর মনিকা এর সাথে ঘুরে চলেছে, আর ওদের পেছন পেছন গাইড এর মতো করে চলছে রিফা। তাহার জীবনটাই বেদনার। মনু একটু কাছে আসবে? বলো না। খারাপ লাগে তাই না? খারাপ লাগবে কেন? এই যে সবার মতন করে ভালোবাসতে পারি না আমি। এমন বলছো কেন রোহন? মনে হলো। দুজনের মাঝে নীরবতা সৃষ্টি হলো। একে অপরের পাশাপাশি হাঁটা ধরল ওরা। পাশ দিয়ে চলছে রেল লাইনের বিশাল পথ। স্পিডের লাইনে টুকটাক শব্দ করে হাঁটছে ওরা। হঠাৎই রোহনের হাত ধরে নিল মৌনতা। চোখ দুটো জলে টইটুম্বুর। বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে খুব। কাপা হাতে মেয়েটির চোখ মুছিয়ে দিল রোহন। হাও মাও করে কেঁদে উঠল মৌনতা। হাসতে বিষে জড়িয়ে ধরলো প্রিয় মানুষটিকে। জীবনের প্রথম আলিঙ্গন। অদ্ভুত শিহরণ হলো দেহে। রোহনের বুকে গুলো আজ শুনে নিল মৌনতা। এই শব্দগুলো বলে দেয় মৌনতার প্রতি কতটা ভালোবাসা জমায় তার। রিসর্টে ফিরেই সকলে বিশ্রাম নিতে ছুটেছে। কোথা থেকে যেন মৌনতা এসে চেঁচানো শুরু করলো। রিফাত গিয়ে চাপড় মারলো মাথায়। তাতে কোনো পরিবর্তন নেই মেয়েটির। মনিকা সকলের সামনেই নাচ শুরু করেছে। ইজ্জতের ফালুদা হয়ে যাচ্ছে রিফাতের। মেয়েকে হাসি ঝুলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালো। বান্দরের মতো লাফাচ্ছিস কেন মনিকা? আরে ভাইয়া, তুমি জানলে তুমিও লাফাবে। তো কি এমন জানাবি যে আমিও লাফাবো? আরে ধুর, ওর কথার পাত্তা দিবি না তো ফারহান। হলপ করে বলা যায় মাথা নষ্ট এটার। ওই যাও তো তুমি। কোথাকার কে এসেছেন আমাকে জ্ঞান দিতে? কপাল ভাঁজ দিল দাঁড়ালো রিফাত। সবাই করিডোরে এসে দাঁড়িয়েছে। মনিকা কণ্ঠে বেশ ভাব নিয়ে বলা শুরু করলো, রিসোর্টে স্পায়ের ব্যবস্থা রয়েছে। থাই, ট্র্যাডিশনাল, সুইডিশ, স্পোর্টস সহ আরও অনেকগুলো চয়েস। আর বিউটি পার্লার সহ মেন্স সেলুনও রয়েছে। এই যে রিফাতের মতো বান্দর কার্ড যাদের চুল, তাদের খুব কাজে লাগবে। মনিকর বাচ্চা, আজ তোর জলাঞ্জলি দিব আমি। ও দৌড় দিল মনিকা, আর ওর পেছনে ছুটল রিফাত। সবাই একসাথে যোগে হাসা শুরু করেছে। 10টায় মুভি দেখবে সবাই, 9টায় ডিনার। সেই হিসেবে হাতে 2 ঘন্টা সময় রয়েছে। একটু রিফ্রেশ হলে মন্দ হয় না। তাছাড়া সব কিছুর চার্জ তো আগেই নিয়ে নেওয়া হয়েছে। অবহেলা করা মানে টাকাগুলোকে পানিতে ফেলা। কাল সারা রাত ঘুম হয়নি ফারাবির। প্রচন্ড জ্বালিয়েছে ফারহান। হুটহাট করে মেয়েটির ঘরে এসে নক করা শুরু করেছে, যার ফলে ঝিলেরও ঘুম হয়নি। তবুও খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো ওদের। কি যেন বিশেষ আয়োজন করবে সুইস ভ্যালিতে। সেই কারণেই সুইস ভ্যালিতে ঘুরতে যাবে এক্ষুনি। নাস্তা করার ফুরসত অব্দি দিল না। তার আগেই টেনে উঠিয়ে দিল গাড়িতে। ঝুমুচ্ছে ঝিল, শব্দশী ফারহানে। এতটাই অবুঝের মতো করেছে যা ভাষায় ব্যক্ত সম্ভব নয়। ঝিলের মাথাটা বুকে টেনে নিল অভিনব। আরাম পেয়ে বেড়াল ছানার মতো ঘুমিয়ে রইল সে। পাশ থেকে সেসব দেখে ঈর্ষা রাগান্বিত হলো ফারাবি। দাঁতে দাঁত চেপে বলল, কে বলেছে ওই মানবকে ড্রাইভ করতে? কাল এত এত জ্বালিয়েছে, আবার সকাল সকাল টেনে নিয়ে এলো। অভিনব ভাইয়ার মতো করে কেয়ার করলেও তো পারে। লুকিং গ্লাস দিয়ে ফারাবির মুখ দেখে হেসে কুটি কুটি ফারহাদ। খুব সহজেই যেন সবটা বুঝে গেল সে। তবে আজ আর যাবে না রাগ অভিমানের। খুব সহজেই যেন সবটা বুঝে গেল সে। তবে আজ আর যাবে না রাগ অভিমানের পাল্লা মেটাতে। সবকিছু শেষ হবে সন্ধ্যার আয়োজনে। সুইস ভ্যালি রিসর্টের দূরত্ব সুলতানটি রিসর্টের গোল্ড গ্লোভ থেকে প্রায় 21 কিলোমিটার। ওদের পৌঁছাতে 40 মিনিট লেগে গেল। ঝিলের ঘুম কেটেছে মাত্র। পানি এগিয়ে দিল ফারহান। মৃদু হেসে ধন্যবাদ জানালো ঝিল। চোখে মুখে পানি দিয়ে সতেজ হলো খানিকটা।
ফারাবি নেমে গেছে বহু পূর্বে। মেয়েটার লাফায় খুব, কিছুটা চাতক পাখির মতো দৃষ্টি দিল ফারহান। রিফাতের কণ্ঠে ধ্যান ফিরল এলো। সুইস ভ্যালি রিসর্টে রিসেপশনে অদ্ভুত সৌন্দর্য বিদ্যমান। গাছের শিকড় দ্বারা সজ্জিত এক মনোরঞ্জন পরিবেশ যেন প্রাকৃতিক সকল গুণকে বাহবা দিচ্ছে। যেহেতু এখানে নাইট হোল্ড করা যাবে না, তাই সকলের জন্য একটা কটেজ নেওয়া হলো। সবাই ভিতরে গিয়ে ফ্রেশ হলো, তারপরেই বেরিয়ে গেল চারপাশটা ঘুরতে। পুরো রিসর্টটা তৈরি গাছগাছালির ভেতরে, চারপাশে সবুজের গাছ ঘেরাও করা। সুইস ভ্যালি রিসর্টের রিসেপশনে অদ্ভুত সৌন্দর্য বিদ্যমান। গাছের শিকড় দ্বারা সজ্জিত এক মনোরম পরিবেশ যেন প্রাকৃতিক সকল গুণকে বাহবা দিচ্ছে। সেহেতু এখানে নাইট হোল্ড করা হবে না, তাই সকলের জন্য এক একটা কটেজ নেওয়া হলো। সবাই ভিতরে গিয়ে ফ্রেশ হলো, তারপরেই বেরিয়ে গেল চারপাশটা ঘুরতে। পুরো রিসর্টটা তৈরি গাছগাছালির ভেতরে, চারপাশে সবুজ গাছে ঘেরাও করা। পাখির গুণগান আওয়াজ ও শোনা যায়। পুরো রিসর্ট ঘুরে বলা যায় গ্রাম অঞ্চলের আধুনিক ছোঁয়া। শান্তশিষ্ট পরিবেশটা ঘুরে সবাই মিলে বসলো নাস্তার টেবিলে। নর্মাল কিছু বেসিক ফুড নিয়ে নাস্তা করলো ওরা। তারপরেই জমায়েত হলো আড্ডার আসরে। সবাই মিলে গান শুরু করলো। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটেছে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটেছে চামেলি ফুটেছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। হলুদ বরণ মেঘলা এর তার যৌন উচ্ছলা লাল ওড়নার আড়ালে দিয়া চক্ষু দুটো চায় খোপার ডগার ময়না বুঝি আমায় খুঁজে হায়। বসন্ত এর বিহল লগ্ন উত্থান হয়ে যায়। গান শেষে কিছু করতালি শোনা গেল। আওয়াজ লক্ষ্য করে পেছনে তাকালো সবাই। কিছু মানুষ ভিড় করেছে। ভীষণ আনন্দিত ফারাবি। এক নব্বদ আত্মগরিমা এলো তার চোখ জুড়ে। জীবনে একবার হলেও সেলিব্রিটি ফিল পাচ্ছে সে। লাঞ্চের সময় হয়ে গেছে, তবে পেটে ক্ষুধা নেই একদম। সকলেই হাবিজাবি খেয়ে পেট ভরিয়ে ফেলেছে, তবুও কষ্ট করে লাঞ্চে বসলো। গত কয়েকদিন ধরে বিদেশি খাবার খেয়ে মুখের স্বাদ বদলে গিয়েছে। আজ বাঙালি খাবার খেয়ে তৃপ্তি পেল সবাই। ভেবেছিল খাবার মুখেই তুলতে পারবে না, তবে ধারণা ভুল প্রমাণ করে স্বাভাবিকভাবে গ্রহণ করলো সকলে। গত দিনেই ঠান্ডা লাগিয়ে ফেলেছে রিমি, সেই কারণেই সে আগেই বারণ করে দিল সুইমিং পুলে নামবে না। ফারাবি কিছুটা আন্দাজ করেই ওর কাছে গেল, ফিসফিস করে বলল, শুধু কি পানিতে নেমে ঠান্ডা লেগেছে নাকি রাতভর চোখের জল ফেলে ঠান্ডা লেগেছে? তেমন কিছুই না রে। বুঝি আমি। আচ্ছা, খুব দ্রুত তোর খরগোশ মার্কা ভাইকে জানাবো আমি। হাসি ফুটলো রিমির অধরে। ফারাবির কাঁধে মাথা রেখে সুইমিং পুলে পা ভেজাতে লাগলো। কেউই আর পানিতে নামলো না, সবাই আড্ডা দিল ইচ্ছে মতো। গ্রামীণ ছোঁয়া থাকাতে বেশ ভালো লাগছে। রিসর্টে অনেকগুলো দোলনা রয়েছে। দুপুর গড়াতেই সকলে দোলনার কাছে হানা দিল, তবে সেখানে কতগুলো মানুষ আগে থেকেই দোল খাচ্ছিল। মনিকার ভীষণ রাগ হচ্ছে। তার উপর একটা ছেলে ফ্যালফেল করে তাকিয়েছিল ওদের দিকে, মুখ বাঁকিয়ে উত্তর করলো, হাতের নখগুলো কাটা ঠিক হয়নি রে ফারাবি, চারপাশে নোংরা চোখগুলো গেলে দেওয়ার কাজে লাগতো। এই মনিকা আপু, কি হলো তোমার? আরে দেখ, ওই বদমাশগুলো তাকিয়ে আছে কেমন। বাদ দাও তো, এই পৃথিবীর যেখানেই যাও না কেন এমন মানুষের সান্নিধ্য পেতেই হবে। সেটাই। হতাশা নিয়ে ফিরে এলো কটেজে। খানিক বাদেই একটা স্টাফ এসে খবর দিল দোলনাগুলো খালি করে দিয়েছেন তারা। প্রচন্ড খুশি হলো ওরা। এসব কাদের কাজ তা ভালোই বুঝতে পারলো। শরীর টানছে না যেন। সারাদিন লাফালাফি করে এসেছে, গাড়ি থেকে নামতেই ইচ্ছে করছে না। ওইদিকে পরিবেশ নিরালো হয়ে আসছে। রিসোর্টটাও আরো আধারে নিমজ্জিত। এমন ভুতুরে পরিবেশ হওয়ার কথা না। অজানা ভয়ে আতঙ্কে উঠল ঝিল। অভিনয়ের হাত থামতে বলল, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা হচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে। মনতার সাথে ফারাবি আর রিমিও সায় জানালো। সকলে ললাটে চিন্তার রেখা উদয় হয়েছে। কনফিউজ হয়ে ফারহান বলল, আরে কিছুই হবে না, আসো তো সবাই। আমি যাব না ভাইয়া। বসে থাকো তাহলে। আধারে কিছুটা ভয় রয়েছে রিমির, পারে তো কেঁদেই দেয়। সবাই ফোনে ফ্ল্যাশ অন করে ভেতরে প্রবেশ করলো। ফারাবিকে জড়িয়ে আছে রিমি। ফারহানের উপর ভরসা আছে ওর, তাই নির্বিঘ্নে চললো সামনের পথে। আর বারবার আশ্বস্ত করলো রিমিকে। সকলের মাঝ থেকে
মনিকা চেঁচানো শুরু করেছে। রিফাত এবার গাঁটটি মেরিয়ে দিল, সাথে সাথে প্রতিবাদী মনিকা খামচে দিল হাত। তবে বিন্দুমাত্র অপরাধ বোধ নেই ওর। দীর্ঘশ্বাস লুকিয়ে ভেতরে এলো ওরা। সবাই রিসোর্টের মেন ফটকে পা রেখেছে মাত্র। তাৎক্ষণিক পুরো রিসোর্ট আলোতে ভরে উঠল। ওপর থেকে একের পর এক বাজি ফোটার শব্দ হতে লাগলো। রিসোর্টটা এমনিতেই সজ্জিত, তবে এখন পুরোটাই কাঁচা ফুলে ভরপুর। নানা রোগে ফুলে ফুলে রাজ্যে পরিণত হয়েছে। সুবাসে মুখরিত পরিবেশ, ঝলমল করছে চারটে নামের সাথে শুভ বিবাহ ট্যাগলাইন। মুহূর্তেই বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। কেউ দ্বিমত পোষণ করেনি, কারণও ছিল না দ্বিমত পোষণ করার। ভিত্তি কলে অংশগ্রহণ করেছে ফারাবি পুরো পরিবার সহ ফ্রেন্ড সার্কেল। তবে খারাপ লাগা একটাই, ঝিলের পরিবার ছিল না এতে। অভিনব অবশ্য নিজের বাবা মার সম্মতিতেই এমনটা করেছে, আয়োজনে কোনো ত্রুটি নেই। তবে আছে সামান্য লুকানো ভাব, কারণ কোনো মতে মির্জা বাড়িতে অথবা মামা বাড়িতে এই খবর চলে গেলে অন্যথা ঘটে যাবে, যা কিছুতেই চায় না ওরা। ফারাবি কাচ্ছে, ঘ্যান কাচ্ছে জানা নেই, হয়তো বিগত দিনগুলোর কথা স্মরণ হচ্ছে। যাকে চায় তাকেই চেয়েছে, যাকে পাওয়ার ইচ্ছে ছিল না তাকেই পেয়েছে। মূলত অন্তরে কিছু প্রণয়, তবে তা অনুভব করা হয়নি। আশপাশে সবার ঠোঁটে কোণে হাসির রেখা টানা। লাজ লজ্জা সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফারাবিকে জড়িয়ে নিল ফারহান। মেয়েটিকে আজও খুব শক্ত করে জড়িয়ে কাঁদতে লাগলো। নিজ কাঠিন্যকে হারিয়ে ফারহানের চোখেও নেমে জলের ধারা। মেয়েটির বাহুতে হাত বুলিয়ে নিয়ে গেল আড়ালে। টিস্যু পেপারে মেলা বসিয়েছে ফারাবি, একটার পর একটা টিস্যু দিয়ে নাক মুছে চলছে। আরেকটা টিস্যু এগিয়ে দিয়ে দাঁত কামড়ে হাসলো ফারহান। হাসবেন না বলে দিলাম। সরি আর হাসবো না। আপনি খারাপ, খারাপ? অনেক খারাপ। আচ্ছা, অনেক খারাপ। আপনি আপনি একটা বদলো, আমার থেকে জোর করে ভালোবাসা নিয়েছেন। সত্যি? শতভাগ সত্যি। এমন কথাতে দুষ্ট হাসলো ফারহান। এখন পরিপূর্ণভাবে এই মেয়েটি ওর ব্যক্তিগত মানুষ। কিছুটা এগিয়ে আসতে হাত উঁচিয়ে বাধা দিল ফারাবি। এখন ভয় পাচ্ছিস কেন জান? জোর করে নেই না ভালোবাসা। দেখুন আপনি। দেখা। কি দেখাবি? আরে ধ্যাত, আপনি একটা অশ্লীল মানুষ। ফারহানকে পাশ কাটিয়ে চলে গেল নিলেই এক হাতে আটকে নিল ফারহান। মেয়েটির শ্বাস প্রশ্বাসগুলো কেমন বুকের ভেতর আন্দোলন সৃষ্টি করছে। অসময়ে আসা প্রেমকে পাত্তা দিল না ফারহান। ক্লান্ত হয়ে আছে মেয়েটা, তাই ছেড়ে দিয়ে আলতো করে অধরে স্পর্শ করলো। রেস্ট নিবি আজ? ছেলেটার এহন কথাতে অবাক হলো ফারাবি। সমস্ত ভাবনা যেন বদলে ঘটতে গেল। মুখের ভঙ্গিমা দেখে চোখ নাচালো। লজ্জা পেয়ে বিনা বাক্য ব্যয়ে হাঁটা লাগলো ফারাবি। পেছন থেকে শীষ বাজাচ্ছে ফারহান। পেছন ঘুরতেই চোখ চিপে বলল, জোর আছে তাহলে ম্যাডামের? এই না, আগামী 10 দিন নিরামিষ থাকতে হবে বলে দিলাম। কথা শেষ করেই দরজা লাগিয়ে দিল ফারাবি। নিজের বুদ্ধি দেখে নিজেই অবাক হলো। ফারহান বিহবল হয়ে গেছে বোধহয়। পরক্ষণেই দরজার কাছে এসে বলল, জান পাখি, প্রথমে তো ভেবেছিলাম সারাদিনের ধকলে তোর রেস্ট প্রয়োজন, বাট তুই তো দেখি দ্বিগুণ বেগে দুষ্টুমি শুরু করেছিস। এখন আর ছাড় দিব না। আগে তো রুমে প্রবেশ করুন। অধর কোণে ফিচেল হাসি রাখলো ফারহান। পকেট থেকে চাবি বের করে ঝনঝনে শব্দ তুলল। ওপাশ থেকে ফারাবি বুঝে গেল নিজের বোকামি। কপালে হাত দিয়ে বেডে বসে পড়ল। আজ আর রক্ষে নেই। ফারহান তো বউ নিয়ে বেরিয়েছে, তবে অভিনব পড়েছে মহাবিপাকে। টাকা ছাড়া এক পাও জিতে দিবে না সামনে থাকা পাষাণ মানুষগুলো। তবে সমস্যা হচ্ছে পকেটে ক্যাশ পড়ে আছে 1000-5। এই অসময় কার্ড থেকে টাকা তুলবেই বা কি করে? রোহনের পাশ ঘেঁষে দাঁড়ালো অভিনব। নির্মিনে কণ্ঠে বলল, বড় শ্যালক হেল্প করো, কালই টাকা পেয়ে যাবা। তবে আজ ছেড়ে দাও প্লিজ। সেটা তো হচ্ছে না অনিক ভাই, আগে টাকা তারপর কথা। রিফাত, তুমি অন্তত বুঝো। আরে না, কি যে বলেন ভাই, আমি এসব কিছুই বুঝি না। বুঝে শুধু ঝগড়া। মনিকার দেওয়া ফলনে পেটে উঠল রিফাত। তবে তাকে থামিয়ে দিল জিমি। আজ একটা হেসতে নেস্তে করেই ছাড়ে। খুব মজা করেছে সবাই, অথচ ওর প্রিয় মানুষ পড়ে আছে বহু থেকে বহু দূর। এই রিমি, কি ভাবছিস তুই? প্রতিশোধ? হোয়াট? আমাদের দাবি কত ছিল মনিকা আপু? 50? না, এখন 1 লাখ। যত সময় তত বেশি টাকা। আরে বোন, দিব তো। এবার আমার বউকে নিয়ে যেতে দাও প্লিজ। শুকনো কথায় তো চিড়ে ভিজবে না অভিনব ভাইয়া। হাই, হতাশ হয়ে বসে পড়ল অভিনব। ঝিল খুব উপভোগ করছে, সবইটি তার খেলা।
তবে বেশ খিদে পেয়েছে ওর, সেই কারণে পাশের টেবিলে বসে খেয়ে যাচ্ছে অবিলম্ব। অভিনব তাকাতেই আধ খাওয়া বার্গারটা বাড়িয়ে দিল। বিরক্তি নিয়ে অভিনব বলল, খাও তুমি, আমি আছি বিপদে আর উনি খেয়ে চলছে। বুদ্ধি জ্ঞান না থাকলে তো হবেই এমন। কেন কেন, এখানে বুদ্ধিজ্ঞান কোথা থেকে এলো? বার্গার রেখে এক ঢোক কোল্ড ড্রিঙ্কস মুখে দিল ঝিল, তারপর কিছুটা নিচু হয়ে বলল, আমার ডায়েরির একাংশ পড়েছো তুমি। বোধহয় দেখোনি আমার স্বপ্নপুরুষ যখন আমাকে কিডন্যাপ করে বিয়ে করবে, তখন বাসরাতের সময় আমার সহচর গলা চেপে ধরবে তার, আর তারপর প্রচুর মারবে, আর শেষে অনেকগুলো টাকা নিয়ে ছেড়ে দিবে। এটা লেখা ছিল? হ্যাঁ, তুমি সত্যি পড়োনি? অভিনব ভাবনায় পড়ে গেল। এমন কিছুতেই পড়েনি সে। ওর ভাবনায় হারিয়ে যাওয়া দেখে ফিক করে হেসে উঠল ঝিল। মেজারের সাথে সাথেই মজা নিচ্ছে। চট করেই মাথায় বুদ্ধি এলো, সবাইকে ঠেকে বেরিয়ে গেল সে। কিন্তু মহা খুশি হয়ে বলেই দিল, অভিনব বাসর বিরহে দুঃখ বিলাস করতে গিয়েছে। আপনার ধারণা ভুল শালিকা। পেছন থেকে বলাতে ভরকে গেল রিমি, দু পা পিছিয়ে বলল, বিরহ শেষ তোমাদের বিবাহ শুরু এখন। মানে? সকলে একযোগে বলা দেখে কানে হাত দিল অভিনব। ঝিল উৎসুক দৃষ্টি মিলে তাকিয়ে এখন। অভিনব রহস্য সে দুটো বান্ডিলে গিয়ে দিল। সবার চোখ চড়ক গাছ। ভাবনা নিয়ে ঝিলের কাছে এলো অভিনব, চোখ টিপে বলল, ভবিষ্যবাণী বদলে গেছে মিসেস। কি হলো এটা? একটু ম্যাজিক। ঠকালো আমাদের। আমরা তো রিসোর্টের সবার সাথে কথা বলেই রেখেছিলাম, যাতে করে কার্ড থেকে টাকা না দেওয়া হয়। হো হো করে হাসলো অভিনব। মন মরা হয়ে গেছে সকলের। ঘটনাটা একটু পজ করলো। মূলত রিসর্টের স্পেশাল রুম বুকিং এর জন্য ক্যাশ টাকাগুলো সরিয়ে রেখেছিল সে, আর সেটা ভুলেই গিয়েছিল। হঠাৎই মনে হওয়াতেই গেম পাল্টে যায়, আর সকলকে কলা গাছ দেখিয়ে দেয় মুহূর্তেই। ফাঁকা ঢোক দিল ঝিল। শুধু ফারাবি নয়, আজ তারও রক্ষী নেই। ভবিষ্যৎবাণী এমন ভাবে বদল ঘটলো যে কেঁদে কুল কিনারা পাওয়া যাচ্ছে না। বিগত কিছুদিন গুলোতে বহু স্মৃতি বদ্ধ হয়েছে অন্তরালে, তবে সব থেকে সুন্দর মুহূর্তগুলো সৃজন হয়েছে বিয়ের পর সময় থেকে। এই মুহূর্তগুলো সাবলীল ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে ভালোবাসা। অনুভূতিগুলো একদমই সতেজ আর ভেজা। ক্ষণে ক্ষণে অনুভব করিয়েছে ভালোবাসা ঠিক কতটা সুন্দর। বসন্তের আনাচে কানাচে শুরু হয়ে গেছে। কফি কাপে চুমুক দিতেই শিহরণ এসে ভিজে যায় সব। চারপাশে তাজা ফুলের সুবাস এসে ধরা দেয়। ঘুমটা খুব সুন্দর হয়েছে ঝিলের। 2 বছর আগে সেই হারিয়ে ফেলা বসন্ত আজ শতগুণ হয়ে ফিরে এসেছে। পাশে কখনো যে এলো অভিনব, সেটা খেয়ালই হলো না। ছেলেটাকে দেখে মৃদু হাসলো। ঘুম কেমন হলো? একটু ম্যাজিক। প্রতিনিয়ত নতুন ভাবে জাগরণ হয়। এত রোমান্টিক হলো না। বউয়ের কাছে সব পুরুষই রোমান্টিক, বুঝলে মিসেস? মেয়েটিকে পেছন থেকে জড়িয়ে ধরে কাক সকালটা উপভোগ করলো অভিনব। এই মাতাল করা গন্ধে পাগল হয়েছে কতবার, তবুও তো সব নতুন মনে হয়। এই যে কতবার কতভাবে ভালোবাসা দিয়েছে ঝিল, তবুও মনে হয় এই তো আরেক রূপে সেজে এসেছে মেয়েটি। এত রকমের ভালোবাসা পেয়ে যার ভালোবাসা ব্যবহারগুলো তুচ্ছ কেবল, এই অনুভূতিগুলো শুধু অনুভব করতে হয়। বরাবরই ঘুম কাতুরে ফারাবি, তবে ওর সাথে সাথে ফারহানও ঘুমের রাজ্যে হারিয়েছে। মেয়েটির মুখে লেপ্টে আছে এক গাছি এলো চুল। নিঃশ্বাসগুলো একে অপরের উপর আছড়ে পড়ছে। তবে বেশখানি এই অনুভূতি গ্রহণ করা হলো না। তার পূর্বেই ঢং ঢং শব্দ করে ঘড়ির কাঁটা জানান দিল সকাল হয়ে গেছে। চোখ কচলে উঠতে নিলেই শরীরে টান অনুভব হলো। কেমন করে ঘুমিয়ে আছে ফারাবি, একদমই বুকের ভেতর ঢুকে যাবে যেন। মাথাটা বুক পাঁজর থেকে সরিয়ে যত্ন নিয়ে হাত বুলিয়ে দিল। নিঃস্বার্থ চাহনি ফেলে বলল, জান, ঘুম হয়নি এখনো? হুম, যেতে হবে তো আমাদের। আর একটু। ছেলেটার গলা জড়িয়ে ধরলো এবার। অজান্তেই কি সব পড়ে যাচ্ছে মেয়েটি। বাধা দিল না ফারহান, বরং সে নিজে উপভোগ করতে লাগলো। সবাইকে লাল রঙের কস্টিউমে দেখে হা হয়ে আছে কিছু মানুষের হতবম্ব চোখ মুখ। সেসবকে পিষে ফেলে হেসে যাচ্ছে একদল কপট কপটে। বসন্ত উৎসব আজ, সাথে রয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। সকলে মিলে ঠিক করেছে এক বিশেষ স্থানে যাবে। তাই তো এত সকাল সকাল সেজে গুজে রওনা হয়েছে। অভিনব কখনো পাঞ্জাবি পরেনি, তবে লাল রঙের সাথে বিভিন্ন রঙের মিশ্রিত তৈরি মিহি সুতোর কাজ করা কুর্তো পরেছে আজ। বিদেশির গায়ে রংটা যেন খেয়ে
ফেলছে একদম। এই সমস্ত রমজান ওর জন্যই সৃষ্টি। সকাল সকালই নজর টিকা লাগিয়েছে ঝিল, সেটা অভিনবের অজান্তে। এই ছেলের মাঝে কতবার হারিয়েছে তার হিসেব রাখা নেই। প্রতিটা স্ত্রীরই মতো ঝিলও চায় তার প্রেমিক পুরুষকে কেউ যেন নজর না দেয়। লাজুক হাসি নিয়ে বসে আছে ফারাবি। গত দিনগুলোর কথা বারবার মনে পড়ে যাচ্ছে। ফারহানে দেওয়া প্রতিটা শিহরণ এখনো বয়ে চলছে প্রতিটা শিরা উপশিরা। আর এর অন্তু যেন না ঘটে সেটাই চায় মন প্রাণ দিয়ে। ফারহানের ইশারায় চট করে ফোনের স্ক্রিনে তাকালো ফারাবি। মুহূর্তে লাল হয়ে গেল মুখমণ্ডল। ফারহান আবার মেসেজ পাঠালো। পৃথিবীর সমস্ত সৃষ্টিকর্ম আমি তোর মাঝেই দেখতে পাই জান। আচ্ছা বলতো, আর কি করে ভালোবাসলে তৃপ্ত হবে ব্যাকুল হওয়া প্রাণ? অবশেষে চোখ বন্ধ করে নিল ফারাবি। বলতে ইচ্ছে হলো, আপনি ভয়ঙ্কর প্রেমিক, শুধু স্পর্শেই নয়, আপনার কথাতেও মেরে ফেলবেন আমায়। সুলতানা টি রিসর্ট গল্ফ থেকে 185 কিলোমিটার দূরে অবস্থিত জয়নাল আবেদিন শিমুল বাগান সুনামগঞ্জে একটি বিশেষ পর্যটক স্থান। এটি শীতকালে শীষ তথা বসন্তকালে এর পরিপূর্ণ রূপ দেখা যায়। হাওরের সৌন্দর্য যেমন সবাইকে পাগল করে দেয়, ঠিক তেমনি ভাবে শিমুলের সমাহার বিমোহিত করে দেয়। মন চায় এই স্থানেই যেন অন্ত হয়ে জীবনের ভালোবাসার রং খুঁজতে সেই শিমুলের দেশেই চলেছে ওরা। প্রায় 6 ঘন্টা পর কাঙ্ক্ষিত স্থানে এলো ওরা। হাত পা অবশ হয়ে আসছে। দীর্ঘ সময় ধরে বসে থাকতে চেয়েও সুবিধা হলো না খুব। চারপাশে মানুষের কিলবিল করছে। বিস্মিত হয়ে রিমি বলে, এত এত শিমুল গাছ? প্রায় 3000 গাছ রয়েছে। ফারহানের কথাতে হা হয়ে গেল মৌনতার মুখ। রোহন হালকা কেসে বলল, মশা ঢুকে পড়বে তো। প্রায় 100 বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে এই শিমুল বাগান। 2003 সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন। তার নাম অনুযায়ী এই স্থানটি পরিচিত। সকলের জন্য টিকিট কাটল রিফাত। প্রবেশ মূল্য 30 টাকা করে। আশপাশে কিছু অস্থায়ী খাবারের দোকান রয়েছে, সেখান থেকে লাঞ্চ করা হলো। সময় 3:30 বাজে। সবাই শিমুল বাগানে প্রবেশ করলো। যত দূর চোখ যায় লালে ঘেরাও করা। ফারাবির উপরের দিকে তাকালো, সেখানেও লালের বিস্তার। বিস্ময়ে কেঁদে ফেলার উপক্রম। এত এত শিমুল ফুল একসাথে কখনোই দেখা হয়নি। আশপাশে তাকিয়ে ফারহানকে দেখতে পেল না। পর মুহূর্তেই পেছনে তাকালো, চোখ দুটো জলে চিকচিক করে উঠল। ওর দিকেই ছুটে আসছে ফারহান, হাতে এক গাছি লাল টকটকে শিমুল ফুলের গুচ্ছ। ওর নিকটে এসেই হাঁটু গেড়ে বসে পড়ল। ঠোঁটের কোণে ঠাই স্বস্তি। ফুলের গুচ্ছ এগিয়ে দিয়ে পরপর নিঃশ্বাস নিল। হাঁপিয়ে গেছে একদম। মিটার গাল পেয়ে নোনা জলের স্রোত নেমেছে। কেউ কেউ তো ছবি তোলা শুরু করেছে। কিছুটা স্থির হয়ে চেঁচিয়ে বলল ফারহান, ভালোবাসি জান, খুব ভালোবাসি। আজও বাসি, কালও বাসি, এখনো বাসি। শুধু জানি আমি তোকে ভালোবাসি জান, তোকে ভালোবাসি। আমিও বাসি, খুব ভালোবাসি আপনাকে, নিজের থেকেও বেশি। মেয়েটাকে বুকে চাপড়ে ধরেছে ফারহান। সবাই করতালি দিয়ে চলছে। প্রশংসায় পঞ্চমুখ একদম। দুজনের চোখ থেকে অশ্রু ঝরছে। এই অশ্রু প্রাপ্তির, এই অশ্রু সুখের। একবার নয়, শতবার এমন অশ্রু ঝরাতে রাজি এই প্রেমিক প্রেমিকা যুগল। পা মিলে দিয়ে শিমুলের পাপড়িতে বসে আছে ঝিল। চারপাশটা লাল টকটকে পাপড়িতে পরিপূর্ণ। দেখে মনে হয় কেউ যেন লাল গালিচা বিছিয়ে রেখেছে। অভিনব একের পর এক ফুল তুলে দিচ্ছে মেয়েটির আঁচলে। সবটাই লালে ভরপুর। হাসতে হাসতে গড়িয়ে যাচ্ছে সে। অভিনব ভীষণ দুষ্টমি করতে শুরু করলো। এলোমেলো ভাবে এই মেয়েটিকে স্পর্শ করতেই বলল, ছিল না, একদমই লজ্জা নেই তোমার। আমার বউ আমি স্পর্শ করেছি, তাতে কার কি? লজ্জাহীন পুরুষ। একদম ঠিক। কথা শেষ করেই মেয়েটির অধরে উষ্ণতা লেপন করলো অভিনব। এই দিকটায় জনবানব নেই তেমন, তবুও লজ্জার ছেলেটার বুকে মুখ লুকালো ঝিল। সবাই ভালোবাসায় শিখত। এর মাঝে থেকে রিমির অন্তকর্ণে চিনচিন ব্যথা শুরু হয়েছে। ও তো মানুষ। সবার ভালোবাসা দেখে খুব হিংসে হচ্ছে। চোখ থেকে ঝরছে পানি কণা। ঠিক তখনই পেছন থেকে শীতল এক হাতে স্পর্শ এলো। এই স্পর্শ বড্ড চেনা ওর। পেছন না ঘুরে ঝমঝমে কেঁদে উঠল। মেয়েটাকে আগুলের হাতে জড়িয়ে ধরলো ফাহিম। রিমি কাঁদছে। একটুও বাধা দিল না সে, শুধু বলল, আজকের পর থেকে আর কখনো কাঁদতে দেব না তোমায়। ওদের ভালোবাসা দেখে সবাই খুশি হলো। বহু পূর্বেই ফাহিম সম্পর্কে জেনেছে ফারহান।
তবে চাইছিল রিমি মুখ ফুটে বলুক, কিন্তু পাগলি মেয়েটা বলেনি কিছুই। তাই এভাবে চমকে দেওয়া। রিফাত আর মনিকার মাঝে আজ বিশেষ পরিবর্তন লক্ষ্য হলো। দুইজনকে ঝগড়া করেনি একবারও, বরং একে অপরকে খুব করে অনুভব করছে আজ। এতেই বোঝা যায় ঝগড়ার মাঝে লুকিয়ে থাকা ভালোবাসা। মমতা আর রোহান নিজেদের ভালোবাসার বীজ বপন করে চলেছে একটু একটু করে। প্রেমের রং মাখছে সার্বাঙ্গে। সকলে একসাথে হলো, কোনো দুঃখ নেই কারো চোখে। আজ শুধু সুখ আর সুখ। বাতাসে ফুলে গন্ধের সাথে ভেসে আছে চিরচেনা গান। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারে যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। গানের সুর ধরে আকাশের পানে তাকালো সবগুলো প্রেমময় চোখ। ফুলগুলো যেন ভালোবাসার নির্দেশন বহন করছে। ফুলে ঘেরা হাজারো সুবাস প্রমাণ করে চলেছে সত্যিই তো বসন্ত এসে গেছে। আর তার গাঢ় টকটকে লাল রংগুলো বলে দেয় প্রেম নয় শুধু, বরং বসন্তের রং লাল। সমাপ্ত। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।